সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন, এক সংবিধান মুখস্থ করেছি ভাই, বুড়া বয়সে আরেকটা সংবিধান মুখস্থ করা সম্ভব না, তাই সংবিধান পরিবর্তন হবে না। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের জনগণের জীবন কি আপনাদের কাছে মস্করা? আমি জানতে চাই সালাউদ্দিন সাহেবের কাছে, কেন আপনি এখন পর্যন্ত, ভারত আপনাকে 9 বছর গুম করে রেখেছিল, কেন ভারতের বিরুদ্ধে আপনি মামলা করলেন না? কেন আপনার পক্ষ থেকে কোনো কথা আসে না? আপনি গুমে ছিলেন, কোথায় ছিলেন, কি অবস্থা ছিলেন, আমি জানতে চাই। চরমনের পীর সাহেবের এই ব্যাপারটা আসলে একটু দুঃখজনক। কারণ দর্শকরা বললেন যেহেতু চট্টগ্রাম এবং ঢাকাতে একটু উদাহরণ সৃষ্টি হয়েছে, আমি জানি না এটা আসলে কার হুকুমে হয়েছে, কিভাবে হলো। যে দর্শকটা বললেন, খুব সুন্দর কথা বলেছেন উনি, যে যদি মেয়র নির্বাচিত হয়, মেয়রকে যদি নির্বাচিত করা হয়, তাহলে তার সাথে যে আরো সংশ্লিষ্ট যে আরো 50-100 কাউন্সিলর আছে বা অন্যান্য পদে যারা একই দিনে নির্বাচিত হয়েছে, তাদের কি অসুবিধা? তাহলে তো সেখানেও তাদেরকে, যেখানে 2 নাম্বার যারা ছিল, যারা পরাজিত হয়েছে, তাদের সবাইকে একযোগে গেজেটে আপনার নির্বাচিত ঘোষণা করা উচিত ছিল। আইন সবার জন্য সমান হওয়া উচিত। আইন কোনো বিশেষ ব্যক্তির জন্য হওয়া উচিত না। যেই আইনের বৈষম্যের কারণে, যেই আইনের বরখেলাপের কারণে আমরা হাসিনার বিরুদ্ধে 16 বছর ধরে সংগ্রাম করেছি, যে হাসিনা সবকিছু তার মতো তার লোকের জন্য করত। এখানে দেশের জনসাধারণ, অন্যান্য দল, অন্যান্য মানুষের কোনো অধিকার ছিল না। তাহলে আজকে কেন আবার এসে আমরা সেটাই করছি? তাই আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসাবেও আমি বারবার বলেছি যে চট্টগ্রাম এবং ঢাকাতে মেয়র নির্বাচন করে দেওয়া এবং মেয়রের দায়িত্ব নেওয়াটা একটি রাজনৈতিক ভুল। মেয়রের দায়িত্ব নেওয়াটা উচিত হয়নি। কেন আপনি খামাকা গুয়ে হাত দিয়ে হাত বন্ধ করবেন? আপনারা তো জনগণের দল, আমরা জনগণের দল, আমরা তো নির্বাচিত হতামই, এখন নির্বাচন হলে আবার নির্বাচিত হব। তাহলে কেন হাসিনার গান্দা নির্বাচনে আপনার আদালতের রায় বা নির্বাচন কমিশনের হুকুমে আপনি বহাল হবেন? এটা খুব খুশির বিষয় আমি মনে করি না, এটা গৌরবজনক না। তাই আমি মনে করি যদি সম্ভব হয় মুফতি ফজলুল করিমের সেই ইয়েটা, আবেদনটা গ্রহণ করা উচিত, আদালতের গ্রহণ করা উচিত, তারপরে শুনানি হওয়ার পরে সিদ্ধান্ত আদালত দেবে। এবার আসি আমি নির্বাচন। কয়েকজন বলছেন যে বারবার নির্বাচন করছে, তো নির্বাচনটা কি সঠিক হবে কিনা? অবশ্যই সঠিক হবে না, অবশ্যই সঠিক হবে না। কারণ প্রতিটি জায়গাতে আওয়ামী লীগের লোক বসা। এটাকে বের করতে হলে ভাই রাতারাতি কয়েক লক্ষ লোককে আপনাকে এখান থেকে সরিয়ে দিতে হবে। হয়তো এর চেয়ে বেশি কিছু করতে হতে পারে। এটা করবেটা কে? যারা করবে তারাও তো আওয়ামী লীগের। আজকে প্রফেসর ইউনূসের সরকারে পররাষ্ট্র সচিব এবং আপনার পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির মনোনীত। এটা আমরা সব জায়গায় শুনতে পাই, বিএনপি কোনো প্রতিবাদ করেনি। অনেক কথা আমরা শুনতে পাচ্ছি, বিশেষ করে পররাষ্ট্র। সেই তহিদ সাহেব সাথে নিয়েছেন আরেক বিএনপির ভাবাপন্ন নাকি এই জসিম, উনি হয়েছেন পররাষ্ট্র সচিব। তারা ভারত তোষণে এত ব্যস্ত, তারা ভারতের ব্যাপারে এত বেশি অগ্রগামী, এত বেশি লালায়িত, এটা আমাদেরকে লজ্জা দেয়। কেন পাকিস্তানের কাছে সচিব পর্যায়ের মিটিং এ আজকে 15 বছর পরে মিটিং হলো, সেখানে কেন কার হুকুমে কার কথাতে এখানে তাদের ক্ষমা চাওয়া এবং অন্যান্য জিনিসগুলো উঠানো হলো? কে উঠালো? পাকিস্তানকে যদি আপনি চাপ দেন কে খুশি হয়? আমরা জানি তো ভারত খুশি হয়। সেই জন্য তো আমরা বারবার গত 15 বছর ধরে বলেছি, ভারতের আধিপত্য, ভারতের এই হেজিমনি যদি বাংলাদেশ থেকে বন্ধ করতে হয়, তাহলে আপনাকে ভারতের যারা শত্রু আছে, your enemy's enemy is your friend, চীন, পাকিস্তান, তাদেরকে আপনার বন্ধু বানাতে হবে। এইটা হলো ইন্টারন্যাশনাল পলিটিক্স ভাই। হাজার বছর ধরে এই পলিটিক্স চলছে, এই ভূ রাজনীতি চলছে, চলবে। আমরা কি সেটা করতে পেরেছি? পারিনি। সেই জন্যই তো 17 বছর 16 বছর দীর্ঘায়িত হয়েছে। আমরা অনেকবার বলেছি পাকিস্তানের সাথে যোগাযোগ করার জন্য আমাদের দলকে, তারা করেনি। আর আমাদের দলের ভিতরে যে অংশটা ভারতের তোষণে বিব্যস্ত, হাসিনার পতনের পরেও তারা ভারতের সাপোর্ট নিয়ে ক্ষমতা যেতে চায়। কেন এই দৈন্যতা ভাই? কেন কেন আমাদের বিএনপি এই 72-এর এই পচা গলা, শেখ মুজিবের সেই পচা গলা সংবিধানকে রাখতে চায়? কেন? যে সংবিধান বাংলাদেশকে
অলমোস্ট ধ্বংসের দ্বারপ্রান্তে, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, সেটা রাখতে চায়। সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন, "এক সংবিধান মুখস্থ করেছি ভাই, বুড়া বয়সে আরেকটা সংবিধান মুখস্থ করা সম্ভব না। তাই সংবিধান পরিবর্তন হবে না।" বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের জনগণের জীবন কি আপনাদের কাছে মশকরা? আমি জানতে চাই সালাউদ্দিন সাহেবের কাছে, কেন আপনি এখন পর্যন্ত, ভারত আপনাকে ৯ বছর গুম করে রেখেছিল। কেন ভারতের বিরুদ্ধে আপনি মামলা করলেন না? কেন আপনার পক্ষ থেকে কোন কথা আসে না? আপনি গুমে ছিলেন, কোথায় ছিলেন, কি অবস্থায় ছিলেন? আমি জানতে চাই। আমরা আপনার জন্য সংগ্রাম করেছি। আপনার যেন ক্ষতি না হয়। আজকে ইলিয়াস আলী হারিয়ে গেছে। আজকে আরো বহুত মানুষকে গুম করে হত্যা করা হয়েছে। আপনি আল্লাহর রহমতে বেঁচে এসছেন। কিন্তু আমরা জানতে চাই আপনাকে ওখানে কি অবস্থায় রাখা হয়েছিল? ৯ বছর আপনাকে কি অত্যাচার করা হয়েছিল? আমরা জানতে চাই। আমরা আপনাকে সুবিচার দিতে চাই। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে চাই যে আমাদের একটা দেশের একটা বৃহৎ রাজনৈতিক দলের একজন স্থায়ী কমিটির সদস্যকে গুম করে ৯ বছর রেখেছে এবং এটা প্রুফ আছে উনি নদিয়া শান্তিপুরে থাকতেন ভারতের পশ্চিমবঙ্গে। তাহলে কেন এটা করা হচ্ছে না? কেন এ নিয়ে ভারতের কথা বলা হচ্ছে? ভারত আমাদের বন্ধু দেশ। ভারতের বিরুদ্ধে যেয়ে কি আমরা টিকতে পারবো? এই কথা যদি আপনারা বলেন, তাহলে আমার নিজেদের কাছে নিজের মানুষ হিসাবে গণ্য করতে লজ্জা হয়। হাসনাত আব্দুল্লাহর কথা আপনি বলেছেন। হাসনাত আব্দুল্লাহর উপর আক্রমণ হয়েছে। বিএনপির লোকজনরা খুব হাসাহাসি করছে। তারা যখন দল করেছে তার উপর হাসাহাসি করেছে। এটা আমাদের রাজনৈতিক ধন্যতা। আক্রমণ হাসনাত আব্দুল্লাহর উপর হয়নি। আক্রমণ আমার উপর হয়েছে। আক্রমণ আপনার উপর হয়েছে। এই হাসনাত আব্দুল্লাহরাই কিন্তু বাংলাদেশকে স্বাধীন করেছে। তারাই কিন্তু গুলি খেয়েছে। একটা পড়লে একটাই পড়ে, বাকিরা পড়ে না। তারা সামনের দিকে আসে। সেই পুলিশের কথা। আর আমরা যখন জনসমাবেশ করতাম ২৮ অক্টোবরে, তখন একটা গুলি চললে সবাই পালিয়ে যায় ১০ লাখ লোক। এগুলা বাস্তবতা ভাই। আমি যদি আমার বাস্তবতাটা, আমার দোষটা, আমার ভুলটাকে যদি স্বীকার না করি, তাহলে আমি সামনের দিকে কিভাবে যাব? সবসময় আমি কারেক্ট। হয়ে গেছে জিনিস কালকে, আজকে আর আমি চিনি না। নজরুল ইসলাম সাহেবকে তো কালকে চিনতাম। এখন আমার ক্ষমতা হয়েছে, আমি তাকে চিনি না। ভাই আপনি কে ভাই? আপনাকে তো আমি দেখি নাই কোনদিন। এটা যদি আচরণ হয়, তাহলে বাংলাদেশের আমাদের নেতৃত্বে, আমাদের মতো লোকদের নেতৃত্বে, আমাদের মতো দলের নেতৃত্বে কোন উন্নত হবে না বাংলাদেশ। আরো খারাপের দিকে যাবে। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই আপনার মাধ্যমে, মনির ভাই, ভারতের ব্যাপারে বিএনপিকে এবং জামাতকে একদম ফুল অ্যান্ড ফাইনাল, একদম লিখিত বক্তব্য দিতে হবে। যদি ভারত ১৫ বছর ধরে বাংলাদেশে ভালো করে থাকে, তারা বলুক। ভারত আমাদের দীর্ঘদিনের বন্ধু। ১৫ বছর আমাদেরকে তারা সহায়তা করেছে। ৭১ সনে সহায়তা করেছে। আমরা ভারতের সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। ভারতের ব্যাপারে আমাদের কোন বিরোধ নাই। বলে দিক। আর যদি হ্যাডাম থাকে, তাহলে বলে দিই যে ভারতের ব্যাপারে আমাদের অনেক কথা বলার আছে। আমাদের বাংলাদেশের নির্বাচন, আমাদের বাংলাদেশের বড়, বড় পদে কে চাকবে, আমাদের বাংলাদেশ ব্যাংকে টাকা কে হ্যান্ডেল করবে, আমাদের দেশে কে কি হবে, কে মিনিস্টার হবে, সেগুলো তারা ঠিক করে দিত। আমাদের সেনাবাহিনী কি গাড়ি চালাবে, ভারতের নিম্নমানের ট্রাক চালাবে, নাকি জাপানি গাড়ি চালাবে, নাকি ভারতের অস্ত্র ব্যবহার করবে, নাকি চাইনিজ অস্ত্র ব্যবহার করবে, তারা সিদ্ধান্ত দিত। এই দেশটা একটা পরাধীন দেশ ছিল ৫ই আগস্টের আগে। আজকে স্বাধীন হয়েছে, আমরা চাই না আবার আমরা সেই পুরানো প্রভুর কাছে ফিরে যাই। সেটা দল হোক, মত হোক, যেকোনো মূল্যে আমি মৃত্যু পর্যন্ত এই কথা বলে যাব। ভারত আমাদের বন্ধু নয়, বন্ধু হতে পারে না। ভারত কারো বন্ধু নয়। এই উপমহাদেশে কোন দেশের সাথে তাদের বন্ধুত্ব নেই। সবার প্রতি তাদের ভিউ, সবার প্রতি তারা অত্যাচার করে, সবাইকে তারা ছোট করে, সবার থেকে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করে। এটা যেন আমরা ভুলে না যাই। ধন্যবাদ।